So hello the students of class 11 আমরা উদস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ চ্যাপ্টারটা করছিলাম। আজকে 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসটা একটু বড় হলেও আজকে আমি উদস্থিতিবিদ্যাটা শেষ করে ফেলবই। ওকে, সো আজকের ক্লাসটা শুরু হবে প্লবতা দিয়ে। প্লবতা ব্যাপারটা তোমরা ক্লাস 10 বা 9 পড়েছো। প্লবতা, ভাষণের শর্ত, আর্কিমিডিসের নীতি, এইসবের ক্লাস একবার পড়েছো, সেগুলো আবার রিপিট শেখো। হ্যাঁ, মন দিয়ে। যাই হোক, শুরু করছি। তো আজকের ক্লাসের প্রথমে শুরু হচ্ছে প্লবতা। প্লবতা কাকে বলে? আমরা একটু আগে জানলাম যে আগের ক্লাসে জেনেছি যে যখন কোনো একটা বস্তুকে জলের মধ্যে নিমজ্জিত করা হয়, সেই বস্তুটার উপর জল চাপ দেয়। সেই চাপটার পরিমাণ কত? এইচ রো জি। ডিপেন্ড করে কোথায় আমি চাপটা অ্যাপ্লাই করছি সেটা খুঁজছি। যেখানে খুঁজছি সেটা জলের ওপর থেকে কত গভীরে রয়েছে, যে জলটার মধ্যে রয়েছে সেই জলটার ডেনসিটি কত, আর অভিকর্ষজ ত্বরণ, এই তো এইচ রো জি। এবার আমরা এটাও দেখিয়েছি যে এই চাপটা খালি নিম্নমুখী চাপ নয়। একটা কোনো বস্তুর উপর যে পয়েন্টটা আমি চাপ বের করছি সেই পয়েন্টটা জল থেকে যত গভীরতা থাকবে, সেই এইচ ইন্টু রো ইন্টু জি, এই ভ্যালুটা চাপের, এই পয়েন্টটা সব দিকে একই। আমি বলেছি যে সাপোজ এটা যদি একটা পাত্র হয়, এই পয়েন্টে যদি চাপ বের করি, তাহলে এই পয়েন্টের উপর যদি নিম্নমুখী চাপ এইচ রো জি হয়, তাহলে ঊর্ধ্বমুখী চাপ ও এইচ রো জি, নিম্নমুখী চাপ মানে এইদিকে, ঊর্ধ্বমুখী চাপ ও এইচ রো জি, পার্শ্ব চাপ ও এইচ রো জি, এই দিককার চাপ ও এইচ রো জি। ওই পয়েন্টের হাইট অনুযায়ী ওই বস্তুটার উপর সব দিক থেকে চাপটা পড়ে। জল কিন্তু কোন একটা বিন্দুতে সব দিকে চাপ প্রয়োগ করে, ঠিক আছে? তো এটা আমি বলেছি। তো যাই হোক, তার ভ্যালু হলো এইচ রো জি। তো যাই হোক, এবার কোন একটা বস্তুকে যদি আমি জলের মধ্যে নিমজ্জিত করি, তাহলে যদি কোনো একটা বস্তুকে জলের মধ্যে আমি নিমজ্জিত করি, তাহলে দেখবো ওই বস্তুটার উপর ঊর্ধ্বমুখী যে চাপটা কাজ করবে সেটাও হলো এইচ রো জি। ওকে, তো ঊর্ধ্বমুখী যে চাপটা কাজ করবে, সেই চাপটার ধরুন যে ঘাতটা কাজ করবে, যে বলটা, প্রবতা কিন্তু একটা বল। কোনো বস্তুকে যদি আমি জলে নিমজ্জিত করে দিই, তাহলে তার উপর ঊর্ধ্বমুখী যে চাপটা কাজ করবে, তার ধরুন ঊর্ধ্বমুখী যে বলটা কাজ করবে, ডিপেন্ড অন দ্য এরিয়া, যতটা এরিয়া হবে তত বেশি বলটা হবে, কারণ চাপ ইনটু ক্ষেত্রফল হবে। তো সেই যে ঘাতটা, সেটাকেই বলা হয় প্রবতা। ওকে, তার কোনো একটা বস্তুকে আমি জলের মধ্যে নিমজ্জিত করতে গেলে তার উপর পার্শ্ব চাপও যেমন পড়ে, তেমন ঊর্ধ্বমুখী চাপও পড়ে। ওকে, এবার দেখানো যায় যে বল চাপটা কিন্তু সব জায়গায় সমান, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে চাপ সব জায়গায় সমান হলেও এই বস্তুটার উপর যখন আমি চাপ সব জায়গায় সমান একটা বিন্দুর ক্ষেত্রে, ওকে, এবার যদি একটা বড় বস্তু নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাপ সব জায়গায় সমান নাও হতে পারে, কারণ বস্তুটা কোন পয়েন্টটা কতটা হাইটে আছে তার উপর ডিপেন্ড করবে। তো আমি দেখবো যে যদি একটা বড় বস্তু নিই, তাহলে সেক্ষেত্রে দেখবো ওই বস্তুটার উপর পার্শ্ব চাপগুলো সমান হলেও ঊর্ধ্বমুখী চাপ আর নিম্নমুখী চাপ কিন্তু আলাদা আলাদা, এবং সেক্ষেত্রে দেখবো ঊর্ধ্বমুখী চাপটা বেশি। দেখিয়ে দিচ্ছি কেন। দ্যাটস মিন ওর উপর ঊর্ধ্বমুখী একটা নেট চাপ, দ্যাটস নেট ঘাত বল কাজ করবে। চাপের ক্ষেত্রে তো বলা যাবে সেটা, যখন বলে আসবে তখন সেটা ভেক্টর হয়ে গেল, সেই নেট ঘাত বল কাজ করবে। ওকে, তো তার দরুন বস্তুর ওপর দিকে একটা বল ফিল করবে, সেটাকে বলা হয় প্রবতা বল। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি প্রমাণ করে। সাপোজ একটা বস্তু নাম স্কোয়ার টাইপের, স্কোয়ার কি বলে, ঘনক বা বলো বড় ক্ষেত্র টাইপের বস্তু নিলাম। ওকে, সাপোজ এটা আপার হাইট জলের, তো সাপোজ এই হাইটটা হলো h1 আর এই হাইটটা হলো h2। ওকে, তাহলে এই সারফেসের উপর যে চাপগুলো কাজ করছে, সেই চাপ P1 is equal to H1 rho g। ওকে, এই সারফেসের উপর যে চাপ কাজ করছে, that is P2, that is equal to H2 rho g। ওকে, এবার এই সারফেসে সাপোজ এই পয়েন্টে যে চাপ কাজ করছে, সেটা সাপোজ H3 রো জি। এই পয়েন্টটা যে হাইটে, এই পয়েন্টটা সেই হাইটে যদি আমি একটা পয়েন্ট নিই, তাহলে সেখানে কি কাজ করবে? H3 রো জি। এইটাও যদি H3 হাইটে হয়, দ্যাট মিন এটাও H3 হাইটে হবে। দ্যাট ইজ এখানে যদি H3 রো জি কাজ করে, এখানে H3 রো জি কাজ করবে। এটা যদি এই মুখে কাজ করে, তাহলে এটা এই মুখে কাজ করবে। তাহলে কি পার্শ্ব চাপগুলো দুটো তলেই
প্রত্যেকটা পয়েন্টের বিপরীত পয়েন্টে সমান কাজ করবে। দ্যাটস মিন পার্শ্ব চাপ এখানে এখানে যতগুলো কাজ করবে এখানে এখানে ততগুলো কাজ করবে। দ্যাটস মিন পার্শ্ব চাপ দুদিকে নেটটা তার পার্শ্ব চাপের দরুন তৈরি হওয়ার ঘাতের নেটটা কি হয় একে অপরকে জিরো করে দেয়, ঠিক আছে। কিন্তু এখানে চাপটা বেশি, চাপ এখানে চাপের মধ্যে এই চাপটা বেশি। কেন বেশি? বিকজ H2 ইজ গ্রেটার দ্যান H1, H1 থেকে H2 বড়। দ্যাটস মিন এখানে চাপটা বেশি পড়ছে, ফলে কি এখানে ঘাতটা কিন্তু এর থেকে বেশি। এবার যদি আমি চাপটাই বের করি তাহলে সেই চাপটা কত হবে? নেট চাপ মানে ঊর্ধ্বমুখী চাপ কত হবে? ঊর্ধ্বমুখী নেট চাপ কত হবে বলো? অবভিয়াসলি P2 মাইনাস P1। P2 বেশি তো, সো P2 বেশি কেন? মানে H2 বেশি, বোঝা যাচ্ছে, কারণ H2 হাইটটা বেশি তো H1 এর থেকে। সো P2 মাইনাস P1, P2 মাইনাস P1 করতে গেলে দেখবো H2 মাইনাস H1, এই হাইট এটা হয়ে যাবে তোমার ইনটু রো জি, কমন চলে যাবে রো জিটা। ওকে, এবার H2 মাইনাস H1 যদি দেখো তাহলে তুমি দেখবে এই লেন্থটা পাচ্ছ। যদি H2 মাইনাস H1 দেখো তাহলে তুমি এই লেন্থটা পাচ্ছ, কারণ এটা H1, এইটুকু এটা পুরোটা H2, তার মানে এই যে ঘনকটার যে লেন্থটা সেই লেন্থটা হলো H2 মাইনাস H1। সো এটা যদি আমি L বলি তাহলে এটা হয়ে গেল L রো জি, বুঝতে পারলে? দ্যাটস মিন এর উপর ঊর্ধ্বমুখী যে চাপ কাজ করছে সেটা হলো L রো জি। তাহলে আমরা প্রবতা বল মানে কি? প্রবতা বল মানে ঊর্ধ্বমুখী ঘাত মানে কি? চাপ ইনটু ক্ষেত্রফল। এবার এই তলটার ক্ষেত্রফল কত হবে? যদি এটা একটা ঘনক হয় তাহলে তলটা থাকবে তার ক্ষেত্রফল কত হবে? L স্কয়ার, কারণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ সবই L। তাহলে এর উপর যে ঘাতটা কাজ করবে ঊর্ধ্বমুখী, সেই ঘাতটা হলো তোমার কি হবে? চাপ মানে L রো জি ইনটু ক্ষেত্রফল, দ্যাট ইজ L স্কয়ার, দ্যাট ইজ হয়ে গেল L কিউব রো জি, বুঝতে পারলেন? এবার L কিউব রো জি, L কিউব মানে কি? আবার ঘনকটার আয়তন, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা সবই L, সো দ্যাট ইজ বিকাম V রো জি। তাহলে এখান থেকে মাথার মধ্যে ঢুকে নাও যে কোনো বস্তুর উপর যে প্রবতা বল কাজ করে সেটা হলো তোমার যে বস্তুটা নিয়েছো সেই বস্তুটার আয়তন। বন্ধু শুনবে, যে বস্তুটা নিয়েছো যার উপর প্রবতা বল কাজ করছে সেটা হলো সেই বস্তুটার আয়তন ইনটু রো। রোটা কিন্তু বস্তুর নয়, রোটা হলো যে লিকুইড বা জলের মধ্যে তুমি বস্তুটাকে ডুবিয়েছো সেই রো। কারণ চাপটা কার? জলের, তো ঘনত্ব কার? জলের, কারণ জলের চাপ ইজ ইকুয়াল টু H রো জি। H মানে কি? যে হাইটে রয়েছে, যে ঘনত্বের জল মানে তরল রয়েছে, আর অভিকর্ষজ তরল। দেখেন এখানে রো এর কিন্তু বস্তুর সাথে কোনো সম্পর্ক নেই, যে কোনো বস্তুর ক্ষেত্রেই রো ইউজ হবে, দ্যাট ইজ তরলটার চাপ বা জলের চাপ। আর জি তো ইউনিভার্সাল মানে গ্র্যাভিটি। অবশ্যই ডিস্টেন্স বা হাইট গভীরতা পাল্টায়, আপাতত আমরা এক্ষেত্রে কনস্ট্যান্ট হিসাবে নেব। ওকে, সো H V রো জি, তাহলে এটাই হলো তোমার প্রবতা বল। এখান থেকেই আর্কিমিডিস, এই ফর্মুলা থেকেই আর্কিমিডিস একটা সূত্র দিয়ে ফেলেছিল। মন দিয়ে যদি তুমি ফর্মুলাটার দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে প্রবতা বল ইকুয়াল টু V রো জি। হোয়াট ইজ V? বস্তুটার আয়তন। ওকে, বাট হোয়াট ইজ রো? বস্তুটার নয়, জলটার ঘনত্ব। হোয়াট ইজ জি? গ্র্যাভিটি। এবার বস্তুটার আয়তন, তাই তো? বস্তুটার আয়তন, আর এইখানে যখন বস্তুটা ছিল না তখন এই পজিশনে এই এতটা আয়তনের মধ্যে কে ছিল? জল ছিল। তাহলে আমি যদি এটা প্রথমে একদম ভর্তি নিয়ে রাখি পাত্রটা, তাহলে যখনই আমি এই বস্তুটাকে এখানে রেখেছি, প্রবেশ করেছি, তাহলে বস্তুটার যে আয়তন সেই পরিমাণ আয়তনে জলটা কি হয়েছে? এখান থেকে বেরিয়ে গেছে না? তার মানে এই বস্তুটার আয়তন যা, আর আমি এই বস্তুটা ডোবানোর পর যে পরিমাণ জল উপচে বেরিয়ে গেছে, অপসারিত হয়ে গেছে, সেই জলটার আয়তনও কি সেম হবে কিনা? তাহলে আমি এখান থেকে ইজিলি বলতে পারি যে এই জল এখানে যে স্পেসটা এ নিয়েছে সেই স্পেসে আগে জল ছিল, তাহলে সেটা যদি অপসারিত হয়ে থাকে তাহলে সেই অপসারিত জলটার আয়তন কত হবে? অপসারিত জলটার আয়তন হবে সেই V। কেন? কারণ যদি V বস্তুটার আয়তন হয় তাহলে যে জলটা এখান থেকে মানে যে জলের জায়গায় এসছে তার আয়তন V। তাহলে আমি এখানে ভিটাকে বস্তুর আয়তনের বদলে যদি আমি শুধু বলি জলের আয়তন, তাহলে কিন্তু আমাকে লিখতে হবে অপসারিত একটা কথা, যে অপসারিত জলের আয়তন। ওকে, ইনটু রো, রোটা কার? জলের রো, ইনটু জি,
তাহলে এটা যদি জলের রো হয় আর এটা যদি অপসারিত জলের আয়তন হয়, তাহলে অপসারিত জলের আয়তন কিন্তু সেই জলটারই ঘনত্ব গুণ করলে কি হয়ে যায়? ভর। ঘনত্ব ইন্টু আয়তন মানে কি? ভর। এটা কেন হলো না? কারণ এটা ঘনত্ব আর ভর দুটো আলাদা জিনিসের, মানে আয়তন আর ঘনত্ব আলাদা জিনিসের। এবার এখানে আয়তন আর ঘনত্ব কি একই জিনিসের? জলেরই আয়তন জলেরই ঘনত্ব। তাহলে এটা কি হয়ে গেল? জলের ভর। কিন্তু যেহেতু কতটুকু জলের ভর, যেটা অপসারিত হয়েছে, তাহলে এখান থেকে হলো এটা অপসারিত জলের ভর, এম হয়ে গেল, ইন্টু জি থাকলো। তাহলে এটা আবার কি হয়ে গেল? যে কোনো ভরের সাথে জি গুণ করলে ওজন, তাহলে এটা হয়ে গেল লাস্ট কথাটা হলো অপসারিত জলের ওজন। তাহলে এখান থেকে আর্কিমিডিস সূত্রটা দিয়ে দিল যে কোনো একটা বস্তুকে যদি আমি কোনো একটা তরলের মধ্যে নিমজ্জিত করি, আংশিক হোক বা সম্পূর্ণভাবে হোক, তাহলে তার ওপর যে প্রবতা বলটা কাজ করে সেই বলটার পরিমাণটা হলো, প্রবতা বল কিন্তু পেয়েছিলাম, এটাই তো ঘাত, মানে এটাই তো প্রবতা বল, প্রবতা বল। তো এই যে প্রবতা বল কাজ করে সেই প্রবতা বলটার পরিমাণ হলো এই বস্তুটা ডুবানোর ফলে যে পরিমাণ জল অপসারিত হয়েছে তার ওজনের সমান। বুঝা গেল? তার মানে এরপর যে প্রবতা বল কাজ করবে সেটা হলো অপসারিত যে জলটা হবে তার ওজনের সমান। ওকে, তাহলে এই হয়ে গেল আর্কিমিডিসের নীতি। ওকে, এবার আমরা আর্কিমিডিসের নীতির কয়েকটা অ্যাপ্লিকেশন করব। দেখো মন দিয়ে। আর্কিমিডিসের অ্যাপ্লিকেশন করানোর আগে আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হলো যে প্রবতা কেন্দ্র বলে একটা জিনিস হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, পরে খুব কাজে লাগবে। প্রবতা কেন্দ্র কাকে বলে? প্রবতা কেন্দ্র বলছে যে কোনো একটা বস্তুর ভর কেন্দ্র হয়, তো সরি ভার কেন্দ্র, ভর কেন্দ্র যেমন হয় ভার কেন্দ্র হয়। ভার কেন্দ্র মানে যে পয়েন্ট তার ওজনটা কাজ করে, তো সেই ভার কেন্দ্র তো যে কোনো বস্তুরই হয়। তো এবার আমি যে বস্তুটা একটা জলের মধ্যে নিমজ্জিত করেছি, সে যে জায়গাতে নিমজ্জিত করেছি সেই জায়গাতে যে জলটা ছিল আগে সেই পরিমাণ এবং সেই জায়গাতেই সেই জলটা যখন অপসারিত হয়ে গেছে, অপসারিত হওয়ার আগে যেখানে জলটা ছিল, যতটা ছিল, সেই জলটা থাকাকালীন ওইটুকু জলের ভার কেন্দ্র যে পয়েন্টে ছিল সেটাকে বলা হয় প্লবতা কেন্দ্র। ঠিক আছে? একটু ডিফিকাল্ট বুঝতে, বাট সিম্পল কথা। এখানে এটা জল, তো পুরো জলটা প্লবতা কেন্দ্র আছে, তো এখানে এইটুকু জল প্লবতা কেন্দ্র যদি এটা হয়, তাহলে তোমার যখন এটা ছিল না তখনও প্লবতা কেন্দ্র এটাই ছিল, তখন তার ভার কেন্দ্রটা ছিল, যে ভার কেন্দ্রের নাম এখানে প্রবতা কেন্দ্র। ওকে, সো অ্যাপ্লিকেশনে আসা যাক, মন দিয়ে দেখো। তাহলে অ্যাপ্লিকেশন অফ আর্কিমিডিস ল, আর্কিমিডিস ল এর অ্যাপ্লিকেশন করব এবার আমরা। আর্কিমিডিসের ল প্রথম অ্যাপ্লিকেশনই হলো খুব দারুণ অ্যাপ্লিকেশন, যে যেকোনো একটা অনিয়তাকার বস্তুর আয়তন তুমি আর্কিমিডিসের ল দিয়ে বের করতে পারবে। যে কোনো বস্তুর আয়তন, যে কোনো অনিয়তাকার বস্তুর আয়তন, এটা অনিয়তকার। শুনতে তো পেলে কি বললাম? অনিয়তাকার বস্তুর আয়তন নির্ণয়। তো অনিয়তাকার বস্তুর যদি আমি আয়তন নির্ণয় করি, তার জন্য কি করতে হবে? অবশ্যই একটা পাত্র নিতে হবে, টইটুম্বুর জলে ভরে দিতে হবে, জল হোক বা যে কোনো লিকুইড হোক, তারপরে বস্তুটার মধ্যে ডুবাতে হবে, কিছু অপসারিত জল যাবে। এবার প্রশ্ন হলো, যদি আমি যে বস্তুটাকে ডুবাবো সেই বস্তুটা যদি তোমার মানে যে তরলের মধ্যে ডুবাচ্ছি তার থেকে ঘন হয়, মানে ঘনত্ব বেশি হয়, তাহলে সেটা ডুবে যাবে। সো সেটা থেকে আমরা ইজিলি আর্কিমিডিস লটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যদি তোমার যে বস্তুটা নেব সেটা যদি তোমার ঘনত্ব কম হয়, যে তরলটার মধ্যে ডুবাবো তার থেকে, তাহলে সেটা তো ডুববেই না, এবার ভেসে থেকে যাবে উপরে একদম। সেক্ষেত্রে কিন্তু পুরো বডিটা যদি ডুবলো না, ফলে তার ওজন এবং তার পুরো পরিমাণ অপসারিত তরলটা কিন্তু বের করা যায় না। ফলে আমি যদি কোনো বস্তু নিই যেটা যদি ঘনত্ব বেশি নিই বস্তুটার তরলের থেকে, তাহলে খুব সহজ। আর যদি তা না হয় তাহলে কিন্তু আমাকে অন্য একটা মানে কিছুর মধ্যে এই বস্তুটাকে নিয়ে তারপর সেটাকে ডুবাতে হবে। এখনই বুঝতে হবে, বলছি। নাম্বার 1, ঘনত্ব লেস দেন তরলের ঘনত্ব, গ্রেটার দেন তরলের ঘনত্ব যদি হয়, তাহলে কি ডুবে গেছে? ওকে, মনে করো যে বস্তুটার আমি আয়তন বের করবো, সেই বস্তুটার যখন বায়ুতে আমি ওয়েট করলাম, তার ওয়েট বের হলো W1, বের করা যাবে মাস বের করে, তারপরে জি গুণ করে ইজিলি। তাকে যখন আমি তরলের মধ্যে ডুবিয়ে দিয়েছি তখন তার ওয়েটটা বের হলো W2,
অবশ্যই মানে পাল্লাটাকে ইউজ করতে হবে কোনোভাবে তরলে নিয়ে। তখন কি হলো W2। এইবার W1 W2, W2টা অবশ্যই কম, W1টা বেশি, কারণ W2 যেখানে আছে সেখানে কিন্তু ওর উপর একটা প্লবতা বল অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। এবার তাহলে ওজন আপাত কতটা হ্রাস করলো, আপাত ওজন হ্রাস কত, W1 মাইনাস W2। W1 মানে এই পরিমাণ ওজন ও হ্রাস পেল। ওজনটা কি, ওজনটা কি, ওজনটা অবশ্যই তো তোমার বল একটা, তো এই পরিমাণ বল হ্রাস পেল কেন, কারণ W1টা W2 থেকে প্লবতা বল বেশি, W2 থেকে প্লবতা বল বেশি, তো সেই জন্য ওজনটা হ্রাস পেয়ে গেল। তাহলে যে ওজনটা হ্রাস পেল সেটাই কি অ্যাকচুয়ালি প্লবতা বল, তাই তো। তাহলে এটা হলো এর উপর প্লবতা বল অ্যাপ্লাই আছে। ওকে, তাহলে প্লবতা বল যদি এটা হয়ে থাকে তাহলে এটা হবে কি, অপসারিত জলের ওজন বা তরলের বলতে পারি। দেখো ওজন যতটা হ্রাস পেল সেটা প্লবতা বল, আর সেই প্লবতা বল মানে কি অপসারিত তরলের ওজন, তাই তো। এবার অপসারিত যে তরলটা হবে তার আয়তন ধরলাম V, যে অপসারিত তরল আছে তার আয়তন কি V, তার ঘনত্ব রো, অভিকর্ষ ত্বরণ G। তাহলে অপসারিত তরলের আয়তন ইনটু রো মানে অপসারিত তরলের ভর ইনটু G হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি বলি V কত, V ইকুয়াল হবে W1 মাইনাস W2 বাই রো G। তাহলে আমরা কি পেলাম, অপসারিত যে তরলটা অপসারিত হয়ে যাবে তার আয়তন কত পেয়ে গেলাম, ইজিলি W1 বের করা সহজ, W2 বের করা সহজ, রো আমরা জানি তরলটার, আর G তো নাই কয়নি 980। তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি ইজিলি বের করে ফেললাম অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন মানে তো বস্তুর আয়তন, কারণ কতটা তরল অপসারিত হবে, যতটা আয়তনে বস্তু আমি ঢুকেছি, সে যে যেমনই বস্তু হোক, টেরা হোক, দেখা হোক, যাই হোক না কেন, যতটা বস্তুর আয়তন হবে ততটাই জলে তো অপসারিত হবে। কি এই ভিটাই তো বস্তুর আয়তন হলো। তাহলে আমরা বস্তুর আয়তনটা বের করতে পারলাম, খুব ইজি, দেখো বুঝতে পারলো তো। চলো নেক্সট, এবার আমরা যেটা করব, যদি ঘনত্বটা লেস দেন তরলের ঘনত্ব হয় তাহলে সেক্ষেত্রে আমাকে একটা অবশ্যই ভারী পাত্র ইউজ করতে হবে, যে পাত্র করে আমি বস্তুটাকে ডুবাবো, পাত্রতে একদম আটকে দিয়ে তারপর বস্তুটাকে ডুবাবো। তাহলে কি হবে, সাপোজ যে বস্তুটা নিয়েছি সেই বস্তুটা নর্মাল বায়ুতে ওজন W1, ওকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এবার যে নিমজ্জকটা ইউজ করব সেই নিমজ্জকটা আমি আর বায়ুতে ওজন করলাম না, নিমজ্জক মানে পাত্রটা কেন করলাম না, আমার দরকার নেই বায়ুতে ওজন করার, কারণ নিমজ্জকটা আমার বাদ দিতে হবে, আমাকে ক্যালকুলেশন থেকে নিমজ্জকটা ইউজ করবো কিন্তু আবার সেটাকে বাদ দিতে হবে। তাহলে নিমজ্জকটার ওজন চেঞ্জ যদি আমি দেখি আবার বায়ুতে কত, বস্তিসে কত, তাহলে মানে জলে কত, তাহলে আরো কঠিন হয়ে যাবে ক্যালকুলেশনটা। সেই জন্য আমার কারণ নিমজ্জকের ওজনটা আমার লাগবেই না, বায়ুতে ওজন লাগবেই না, আমার এটা বস্তু বায়ুতে ওজন পেলেই হয়ে যাবে। কেন দেখো বুঝতে হবে। তাহলে নিমজ্জককে আমি ডাইরেক্ট জলে ওজন করলাম, জল মানে তরলে ওজন করলাম, তাহলে সেখানে তার ওজন পেলাম W2। এবার আমি কি করলাম, নিমজ্জক প্লাস বস্তু দুটাকে নিয়ে আমি এবার জলে ওজন করলাম, তাহলে পেলাম W3। তাহলে এখানে কি হবে, এবার দেখো কেন করলাম, কারণ আমার বস্তু খালি থাকবে, তাহলে বস্তুর খালি জলে ওজন কত, শুধু বস্তু জলে ওজন বেজানো রাখো W3 মাইনাস W2, সরি হ্যাঁ W3 মাইনাস W2, কারণ W3 এর মধ্যে নিমজ্জক রয়েছে, বস্তু রয়েছে, জলে রয়েছে, আর W2 এর মধ্যে খালি নিমজ্জক রয়েছে, সেটাও জলে রয়েছে। তাহলে নরমাল বিয়োগ করলে কি এটা কি বেরিয়ে গেল, শুধু বস্তুটার জলে ওজন, তাহলে বস্তুর জলে ওজন বেরিয়ে গেল W3 মাইনাস W2। তাহলে এইটুকুটা এক্সট্রা মান, বাকি সেম তো। এবার এই এটার কোনো কাজই না, বস্তু বায়ুতে ওজন W1, জলে ওজন W3 মাইনাস W2, বাস হয়ে গেল বস্তুর ওজন হ্রাস। বস্তুর আপাত ওজন হ্রাস কত হবে, W1 টা ছিল আর এখানে হচ্ছে W3 মাইনাস W2, বুঝতে পারলাম, এটা হলো ওজন হ্রাস, দ্যাট ইজ প্লবতা।
ওজন রাশি প্লবতা, প্লবতা মানে কি? দ্যাট ইজ অপসারিত তরলের আয়তন, সরি অপসারিত তরলের ওজন। তাহলে অপসারিত তরলের ওজন কত ধরলাম আমি ধরলাম ভি রো জি। সো ভি ইকুয়াল টু W1 minus W3 minus W2 বাই রো জি। এটা করলাম না, বুঝতে পারলে? ভি রো জি থেকে রো জি বাই করে দিলাম। তাহলে এটা যেটা বের হলো সেটা হলো তার আয়তন হলো অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন কার আয়তনের সমান হবে? যে বস্তুটা ডুবেছি তার আয়তনে। বুঝতে পারলে? দেখো বুঝতে পারলাম না। চলো এটা হয়ে গেল আমার। নেক্সট এবার আমরা নেক্সট যেটা করব সেটা হলো বস্তুর ঘনত্ব নির্ণয়। এটাও করা যায়। দেখো দুটো করবো। তাহলে বস্তুর ঘনত্ব নির্ণয়। ঘনত্ব এটা কিন্তু রো ড্যাশ, ইট ইজ নট রো। রো আমি বাবা জলের বা তরলে ধরছি, সো দ্যাট ইজ রো ড্যাশ। তো বস্তুর ঘনত্ব নির্ণয় রো ড্যাশ। ঘনত্ব মানে কি? ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাই তো? তাহলে কার লাগবে? বস্তুর ভর বাই বস্তুর আয়তন। বস্তুর ভর মানে কি? অবশ্যই জলে বলি, জলে ভর মানে অরিজিনাল ভরটা লাগবে আমার। আর ঘনত্ব বের করছি তো, ঘনত্ব তো জলে আলাদা হবে এরকম ব্যাপার নেই। নর্মাল অরিজিনাল ভর কত বস্তু? যদি বস্তুর অরিজিনাল ওজন W1 হয় মানে বায়ুর ওজন, দ্যাট ইজ অরিজিনাল ওজন। আর যদি G হয় গ্র্যাভিটি, তাহলে W1 বাই G দ্যাট ইজ ইকুয়াল টু M। আর W1 ইকুয়াল টু mg বাই, সো M ইকুয়াল টু W1 বাই G। এটা বুঝতে পারছো না? ও বুঝে গেছো? ওকে। সো M ইকুয়াল টু W1 বাই G। এটা কি হয়ে গেল? এটা হলো বস্তুর ভর। তো বস্তুর ভরকে ভাগ করতে হবে বস্তুর আয়তন দিয়ে। বস্তুর আয়তন কি করে বের করবো? আর্কিমিডিস অ্যাপ্লাই করবো। কি করে অ্যাপ্লাই করবো? জলে ডুবাবো, ভর মাপবো, W2 বেরোবে। তারপরে আপাত হ্রাস কত হবে? W1 মানে W2। সেখান থেকে আমি কি বলতে পারবো? সেটা হলো তোমার প্লবতা বল। প্লবতা বল মানে কি? অপসারিত জলের আয়তন, জলের ওজন, দ্যাট ইজ ভি রো জি। তাহলে সেখানে অপসারিত জলের আয়তন কত? ভি ইকুয়াল টু W1 মানে W2 বাই রো জি। অপসারিত যে তরলটা আয়তন সেটা কার আয়তন? বস্তুর আয়তন। তাহলে বস্তুর আয়তন কত? W1 মাইনাস W2 বাই রো জি, যেটা প্রথমে বের করলাম সেটা এখানে ইউজ করো না, হয়ে গেল তো। তো বস্তুর আয়তনটাকে আগে বের করে দিচ্ছি, আগে তোমরা থেকে বস্তুর আয়তন বের করার জন্য আর্কিমিডিসের ল বের করতে হবে। তো সেটা থেকেই যদি আমি ঘনত্বটা বের করি, তার আর্কিমিডিস অ্যাপ্লাই করতেই তো হলো। সেই জন্য আর্কিমিডিসের ল অ্যাপ্লাই করে ঘনত্ব বের করছি, সেটা বলছি। সো V ইজ ইকুয়াল টু W1 মাইনাস W2 বাই রো জি। অবশ্যই বস্তুটা যদি মানে বস্তুর ঘন হয় বেশি, যে তরলটা ইউজ করেছি, তাহলে আমার এটা। আর যদি ঘন না হয় তাহলে কিন্তু এই ভি জায়গায় ইউজ করতে হবে এই আগেরটা, মানে W1 মাইনাস W3 মাইনাস W2 বাই রো জি। ওকে। সো এখান থেকে আমি যদি বলি রো ড্যাশ কত? রো ড্যাশ ইকুয়াল টু W1 বাই G ডিভাইডেড বাই W1 মাইনাস W2 বাই রো জি। দ্যাট ইজ W1 বাই G ইনটু রো জি বাই W1 মাইনাস W2। G কেটে গেল, that is W1 rho by W1 minus W2। বুঝতে পারলে? সো আর্কিমিডিসের ল অ্যাপ্লাই করা হয়ে গেল। আরেকটা অ্যাপ্লিকেশন আছে, বাপরে কতগুলো অ্যাপ্লিকেশন। এটা হলো দুটা ধাতুর যদি মিক্স করে কোনো একটা ধাতু তৈরি করি, তাহলে যে যে ধাতুগুলো আমি ইউজ করেছি সেই ধাতুগুলো কি কি পরিমাণে আছে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। বাপরে বাপ, দেখো মন দিয়ে। তো সংকর ধাতু প্রতিটি উপাদানে ভর নয়। সাপোজ তোমাকে একটা ধাতু দিয়েছি, ঠিক আছে? সংকর ধাতু যেটা হয় না, কি মনে করো তামা লোহা দিয়ে তৈরি কোনো ধাতু, নাইক্রোম ছিল, মনে পড়ছে না কোনো সংকর ধাতু, যেখানে অন্যান্য জিনিস পিতল বোধহয় একটা কাঁসা বঞ্জ দিয়ে তৈরি হয়। তো মনে হয় একটা সংকর ধাতু দিয়ে দিচ্ছি। তো তোমার হাতে সংকর ধাতুটা আছে, ওর মধ্যে দুটো ধাতু মিশে আছে। তো দুটো ধাতু যে মিশে আছে সেগুলো তুমি ঘনত্ব জানো ইজিলি, যে তুমি যদি বলো যে
কাঁসার ঘনত্ব কত, তো সব কাঁসার ঘনত্ব তো একই, এখানে কতটি কাঁসা দিয়েছে তার উপর ডিপেন্ড করবে না ঘনত্ব, তাই না? কাঁসার ঘনত্ব কনস্ট্যান্ট আসি। তারপরে এখানে তামার ঘনত্ব কত, তামাকে দেয় কাঁসার সাথে কাঁসা তামার দেয় করে, তামার ঘনত্ব কত ওটাও জানো তুমি, কিন্তু প্রশ্ন সেটা নয়, ঘনত্ব তুমি জানো। প্রশ্ন হলো তোমাকে বলা হলো যে এই যে তোমাকে মিক্স করা একটা ধাতু দিয়েছি, সেই ধাতুটা থেকে বলো তুমি তার ঘনত্ব তুমি জানো, ওকে কোনো প্রবলেম নেই, তুমি ঘনত্ব জানো এবং এই পদার্থটা পেয়েছো হাতে, এটাকে তুমি ওজন করার জন্য দাঁড়িপাল্লা ইউজ করতে পারবে, জলে ডুবিয়ে ওজন করো, জলের বাইরে ওজন করো, যা ইচ্ছা করো করে তুমি বলো আমাকে যে ইন্ডিভিজুয়াল যে ধাতুগুলো দিয়েছি সেই ধাতুগুলোর পরিমাণ কত মিক্স করা ধাতু থেকে, ঠিক আছে? তো সেখানে কিভাবে করবে, তো প্রথমে কি বলো, তুমি মিক্স করা ধাতু নিয়ে নিলে, সাপোজ ধরে নিলে যে তার মধ্যে এম এর পরিমাণ একটা ধাতু আছে আর এম বি পরিমাণ একটা ধাতু আছে, তোমাকে এম আর এম বিটা বের করতে হবে, এই তো ওকে বের করছি। সাপোজ এক হতো রো এ আর এই হতো রো বি, আমি রো এ রো বি জানি, ওকে ওকে। এবার তোমাকে মিক্স করা ধাতু যেটা হাতে দিয়েছি সেটাকে তুমি কি করলে, প্রথমে বায়ুতে ওয়েট করে নিলে, পেয়ে গেলে W1, কি করলে বায়ুতে ওয়েট করলে, ওজন পেলে W1, ওকে। তারপরে কি করলে, ওটাকে তুমি জলে ওয়েট করলে, পেয়ে গেলে W2। তাহলে অবভিয়াসলি যে ধাতুটা পেয়েছো সেই ধাতুটার আয়তন আগে বের করে ফেললে, যে V = W1 - W2 বাই রো জি। রোটা এদের কারণ নয়, বস্তুর নয়, তরলের বা জলের, ঠিক আছে? তো এটা পেয়ে গেলে কার আয়তন, যে ধাতুটা তুমি ইউজ করছো তার আয়তনটা পেয়ে গেলে, ওকে। এত হলো। তো সাপোজ এবার যদি বলি যে এম এ আর এম বি জানি না, ধরে নিলাম যে এম এ হলো প্রথম যে ধাতুটা মিশিয়েছি তার ভর, আর এম বি আরেকটা ধাতুর ভর, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে প্রত্যেকটা পরিমাণের আয়তনটা আমি বের করতে পারি, সেটা হলো ভি এ কত, মানে এটা অজানা, দ্যাট ইজ ভি এ ইকুয়াল টু এম এ বাই রো এ, এটা বলতে পারি তো, এটা বলতে কোনো সমস্যা নেই, তাই না? ভি এ ইকুয়াল টু এম ইনটু রো এ, এম এ বাই রো এ, ভর বাই আয়তন, এ বস্তুর আয়তন মানে এ বস্তুর ভর বাই এ বস্তুর ঘনত্ব, আর ভি কত, এম বি বাই রো বি। এবার যে কোনো একটা দিয়ে করো, ঠিক আছে? সেটা হলো মনে করে এম এ আমি জানি, তার আগে এম এ এম বি দুটার মধ্যে যে কোনো একটা দিয়ে করো, কি করে করবে? এম এ ধরতে গেলে এম বি বের করতে দরকার নাই তো, কেন দরকার নেই? কারণ আমরা জানি W1 ওর ওজন বায়ুতে, W1 বাই জি করে দিলে দ্যাট ইজ ভর বায়ুতে, এম আর এম বি কি বায়ুতেই ভর, ওকে আবার জলে ডুবিয়ে দিই, নর্মাল ভর জানতে গেছি কত ভর, জলে ডুবানো অবস্থায় ভর জানতে যাইনি, অরিজিনাল ভর জানতে গেছি। তাহলে W1 বাই জি মানে কি, যে সংখ্য ধাতুটা দিয়েছি তার ভর। এবার তাকে আমি বলতে পারি না দ্যাট ইজ এম এ প্লাস এম বি, এটা বলতে কোনো সমস্যা আছে? কারণ এম এ আর এম বি দিয়ে তো তৈরি, দ্যাট ইজ এম এ প্লাস এম বি, আর W1 নয়, W1 বাই জি, W1 ওজন, খেয়াল রাখবে। সো এম এ প্লাস এম বি, তো এখান থেকে আমি এম বি যদি শুধু বের করতে যাই তাহলে সেটা হবে এম এ সরি W1 বাই জি মাইনাস এম, হবে তো? তাহলে এটাই এখানে বসিয়ে দিই, তাহলে একটু দেখতে জটিল লাগবে, কিন্তু W1 বাই জি মাইনাস এম এ বাই রো বি, এই টার্মটা কি হয়ে গেল, কারণ এম বি দিয়ে গেল, এটা হলো আয়তন হয়ে গেল। তাহলে তুমি জলে ডোবাও আর যাই করো না কেন, বস্তুর আয়তন তার পাল্টাবে না, কারণ বস্তুর এই যে আয়তনটা বের করেছো সেটা জলে ডুবিয়ে জলটাকে অপসারিত করে, সেই অপসারিত জলটা আয়তন বের করে তারপরে বের করেছো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি, বস্তুর আয়তন, বস্তুর আয়তন তার জলের বলে পাল্টায় না, ওজনটা পাল্টায়, কারণ ওর উপর প্রবণতা বল কাজ করে। তাহলে এই যে আয়তন, আর আমি ইন্ডিভিজুয়াল যদি আয়তন বের করে থাকি ভি এটা ভিবি, তাহলে টোটাল আয়তন সেম হবে। তাহলে এর আয়তন কত, এম এ বাই রো এ প্লাস W1 বাই জি মাইনাস এম এ বাই রো বি, that is equal to W1 minus W2 by rho g। দেখো বুঝতে পারলে না একই কিনা? এইটা কি ইন্ডিভিজুয়াল আয়তন, আমি এমএমবি জানি কিছু জানি না, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল আয়তনটা বের করলাম এমএমবি ধরে, তো এই যে আয়তন আমি এই আয়তনটা সমান হবে কিনা সেটা তো শিওর একদম, দেন ওকে। কত ভালো বুঝছো তোমরা, সেরা ভগবান জানে কি যে বুঝছো মাথা। তাহলে হয়ে গেল এটা, এটা কি বেরোলো, এটা বেরিয়ে গেল আয়তনটা ইন টার্মস অফ এম এ দিয়ে, আর এটা আয়তনটা বেরোলাম আমি আর প্রিন্সিপাল অ্যাপ্লাই করে। তাহলে এখান থেকে দেখো আমার W1 জানা, জি জানা, রো এ জানা, রো ভি জানা, W1 জানা, W2 জানা, রো জানা, জি জানা, খালি এম এ টাও জানা, তো একটা রাশি বের করতে পারবে না, তো হয়ে গেল না এম বের করা। এম বের করতে গেলে এম বি বের করতে পারবে না, W1 বাই জি থেকে এম এ বাদ দিয়ে দাও, এম বি বেরিয়ে গেল। বাস একটু ক্যালকুলেশন করে তুমি ক্যালকুলেশন করে পরিষ্কার করে করতে পারো, না করলে কোনো ক্ষতি নেই, করে দিচ্ছি একটু পরিষ্কার করে। তাহলে এটা হবে এম এ বাই রো জি, রো এ ছিল না রো জি ছিল না, রো জি
আচ্ছা রো এ ঠিক আছে, রো এ প্লাস W1 বাই জি রো বি মাইনাস এম এ বাই রো বি ইকুয়াল টু W1 মাইনাস W2 বাই রো জি। এখান থেকে এম এ কমন নিতে গেলে 1 বাই রো এ মাইনাস 1 বাই রো বি, আর এদিকে আমি যদি পাঠিয়ে দিই তাহলে W1 মাইনাস W2 বাই রো জি মাইনাস W1 বাই রো বি জি, ঠিক আছে। তাহলে এখান থেকে এম এ ইকুয়াল টু W1 মাইনাস W2 বাই রো জি মাইনাস W1 বাই রো বি জি ইন্টু রো বি রো এ বাই রো বি মাইনাস রো এ। তাহলে সব কিছু জানা, তাহলে এম এখান থেকে বেরিয়ে যাবে ক্যালকুলেশন করে। তাহলে আমরা এখান থেকে ইজিলি প্রত্যেকটা উপাদানের ভর বের করে নেবো। এম বের করে চাইলে এমনি বেরিয়ে যাবে, আর তোমার চাপ নাই। সো আমরা এই হলো তোমার আর্কিমিডিসের সূত্র এবং তার অ্যাপ্লিকেশন গুলো আমরা করে ফেললাম, ঠিক আছে। এবার নেক্সট দেখো 31 মিনিট, আরো কিন্তু সময় লাগবে, আরো 20-25 মিনিট সময় লাগবে। থাক, এই ক্লাসটা আমি এখানে শেষ করছি, আর একটা ক্লাস করে দেবো, নাহলে বোর হয়ে যাবা ক্লাস দেখতে দেখতে, ঠিক আছে। ভেবেছিলাম যে শেষ করে দেবো, আর একটা ক্লাস করে দিচ্ছি, কিছু মনে করো না। তো যাই হোক, আর একটা ক্লাস আমি কালকে বা পরশুর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে, কালকে দিয়ে দেবো, কোনো চাপ নেই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আজকে শেষ করে দেবো।